পুষ্পা নামের একজন পতিতা মেয়ে গ্রামে আসার পর থেকে একের পর এক বাচ্চা মেয়েদের খুন হতে থাকে। আর এই সন্দেহের জের যায় সেই পতিতা মেয়ের বয়ফ্রেন্ডের দিকে। সন্দেহের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু তাতে করেও বাচ্চা মেয়েদের খুন হওয়া যেন কিছুতেই কমছে না। এমনকি ঘটনাগুলো দিনকে দিন অনেক বেড়েই চলছিল। এই সব কিছু পুষ্পাকে দিনকে দিন অনেক ভাবিয়ে তুলেছিল। এরপর সে একাই সিদ্ধান্ত নেয় এই সকল রহস্যের উদ্ঘাটন করবে। পুষ্পা কি তাহলে আসল কালপিটকে খুঁজে বের করতে পারবে? আর কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই রহস্য উদ্ঘাটন করতে পারবে? জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া বহিষ্কারণ ওয়েব সিরিজের কথা। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন মূল গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা দার্শী এবং চিট্টি নামে দুজন লোককে দেখতে পাই। তারা ছিল দুজন খুবই ভালো বন্ধু। তারা দুজন মূলত একসাথেই থাকতো। এরপর আমরা দেখতে পাই একটি বাস থেকে পুষ্পা নামের একজন মেয়ে নামছে। সে আসলে একজন প্রস্টিটিউট, মানে সহজ কথায় বলতে গেলে সে একজন পতিতা। পুষ্পার প্রথম দেখা হয় চিট্টির সাথে। এরপর পুষ্পা চিট্টিকে বলে সে গ্রামের চেয়ারম্যানের সাথে একটি ব্যবসায়িক কাজের জন্য এসেছে। এরপর চিট্টি এই কথা শুনে তাকে চেয়ারম্যানের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। রাস্তায় তাদের সাথে দার্শির দেখা হয়। চিট্টি দার্শিকে তাদের সাথে যেতে বলে। এরপর তারা পুষ্পাকে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে পৌঁছে যায়। আর সেখানে একজন লোককে দেখানো হয় যার নাম ছিল শিবাইয়া। শিবাইয়াই হচ্ছে মূলত এই গ্রামের চেয়ারম্যান। পুষ্পা শিবাইয়ার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলে। এরপর তাকে চেয়ারম্যান বলে, তুমি যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে অন্য কারো দিকে তোমার নজর দেওয়া যাবে না। এরপর পুষ্পা তার কথাই রাজি হয়ে যায়। তারপর চেয়ারম্যান দার্শিকে বলে পুষ্পার জন্য একটি থাকার ব্যবস্থা করে দিতে। গ্রামের কর্নারে ছোট্ট একটা বাড়ি ছিল। দার্শি তাকে সেখানেই থাকার ব্যবস্থা করে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পুষ্পা, দার্শি এবং চিট্টি হসপিটালের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে শিবাইয়ার একজন খাস লোক যার নাম ছিল সুরি, সেও তাদের সাথে উঠে পড়ে। আর সে পুষ্পাকে অনেক কথা বলে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু পুষ্পা এতে কিছুতেই রাজি হয় না। তাই সুরি এই ব্যাপারটা বুঝতে পেরে বাস থেকে তখনই নেমে যায়। তারপর দেখানো হয় পুষ্পাকে এইচআইভি টেস্ট করানোর জন্য নিয়ে আসা হয়েছে। এরপর তার এইচআইভি টেস্ট করানো হয়। অন্যদিকে আমরা দেখতে পাই শিবাইয়া একজন রিপোর্টারকে কুয়ায় ফেলে মারতে চায়, কারণ এই রিপোর্টার তার বিরুদ্ধে পত্রিকায় অনেক খারাপ কথা লিখেছিল। ঠিক এরই মধ্যে দার্শি এবং চিট্টি চলে আসে পুষ্পার এইচআইভি রিপোর্ট নিয়ে। শিবাইয়া দেখে পুষ্পার এইচআইভি রিপোর্ট নেগেটিভ। এরপর থেকে শিবাইয়া পুষ্পার সাথে ইন্টিমেট হওয়া শুরু করে। মোট কথা এখানে বলা যায় তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরপর এক গ্রামের মেয়েকে দেখানো হয় যার নাম হয়েছিল লাক্ষ্মী। লাক্ষ্মীর বাড়ির পাশের বাড়ি ছিল দার্শিদের। আর দার্শির সাথে যখনই লাক্ষ্মীর দেখা হতো তখন প্রচুর ঝগড়া হতো। একদিন চিট্টি, দার্শি এবং পুষ্পা পুজো করার জন্য মন্দিরের দিকে যায়। আর এখানে লাক্ষ্মী আগে থেকেই পুজো করছিল। আর সেখানে লাক্ষ্মীর সাথে পুষ্পার প্রথম দেখা হয়। তারা যখন পূজা শেষ করে বাড়ির দিকে ফিরছিল তাদের সাথে পথের ধেড়ুই দেখা হয়। আর এদিকে সুরি দাসীকে দেখে অনেক খেপানোর চেষ্টা করে। সুরি দাসীকে তার সাথে কুস্তি লড়তে বলে। তখন পুষ্পা তাকে সাইডে সরিয়ে দিয়ে সে নিজেই তার সাথে কুস্তি লড়তে নেমে যায়। এমনকি সে কৌশলে ছুরিকে হারিয়েও দেয়। এরপর থেকে ছুরি পুষ্পার উপর অনেক খেপেছিল, কারণ সে ছুরিকে সবার সামনে কুস্তিতে হারিয়ে দিয়েছিল। তারপর সে কিছু মানুষের সাথে বলে তাকে পুষ্পা কুস্তিতে হারিয়ে দিয়েছে। সে সেখানে বসে চিন্তা করছিল সে কিভাবে তার উপর বদলা নেবে। অন্যদিকে পুষ্পা আর দার্শি খুব কাছাকাছি আসতে শুরু করে। দার্শি পুষ্পাকে যতই দেখে ততই তার মায়ায় পড়ে যায়। আস্তে আস্তে সে তাকে ভালোবাসতে শুরু করে। এটা নিয়ে দার্শি চিট্টির সাথে আলাপ করে। সে চিট্টিকে বলে তার মতো সুন্দরী একটা মেয়ে কেন এসব করছে, সে কেন তার সম্মান এবং সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে, পুষ্পা কেন একটা সুন্দর জীবন শুরু করছে না। তখনই দার্শি চিট্টিকে বলে সে পুষ্পাকে বিয়ে করতে চায় এবং তাকে একটা নতুন জীবন উপহার দিতে চায়। এরপর দেখানো হয় পুষ্পা তার নিজের বাড়ির পুকুর ঘাটে বসে আছে। এদিকে দেখা যায় ছুরি পুষ্পার বাড়ির দিকে যাচ্ছে তার উপর বদলা নেওয়ার জন্য। তখন দার্শি এবং চিট্টি তাকে কিছু বলার জন্য তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু ছুরি তাদের আগে থেকে সেখানে উপস্থিত হয় এবং পুষ্পার ইজ্জতে হাত দিয়ে বসে। আর সে তাকে বেইজ্জত করে সেখান থেকে চলে যায়। ঠিক এই সময় দার্শি এবং চিট্টি সেখানে চলে আসে আর পুষ্পাকে সামনে নেয়। এর পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে একটা অল্প বয়সী মেয়ে গলায় রশি দিয়ে বট গাছের সাথে ঝুলে আছে। খবরটা শুনে সেখানে সকল গ্রামবাসী চলে আসে। এছাড়া লাক্ষ্মী, চিট্টি, পুষ্পা এবং দার্শি সবাই সেখানে চলে আসে। কিছুক্ষণ পরে সেখানে চুরিও চলে আসে। আর সে এসে বলতে থাকে, আহারে, বেচারা মেয়েটা খুব গরিব ঘরের মেয়ে, কোনো এক বড়লোক ছেলের সাথে তার সম্পর্ক ছিল আর তারা তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, তাই এখন হয়তোবা তারা মেনে নেয়নি,
তাই সে আত্মহত্যা করেছে। দার্সি এইসব কথাগুলো শুনতে না পেরে তার কথার প্রতিবাদ করে। আর ঠিক তখনই দার্সি এবং সুরির মধ্যে একটা ঝামেলা বেঁধে যায়। এর মধ্যে সেখানে গ্রামের চেয়ারম্যান শিবাইয়া চলে আসে। এরপর সে তাদের দুজনকে থামিয়ে শান্ত করে আর গ্রামবাসীদের সামনে নিয়ে তাদেরকে সান্ত্বনা দেয়। এরপর মেয়েটার শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হয়। আর এখানে আমাদেরকে চিঠটিকে দেখানো হয়, যে মেয়েটিকে নিয়ে বলছিল মেয়েটা লেখাপড়ায় খুবই ভালো ছিল। আমাদের গ্রামের অধিকাংশ ছেলে মেয়ে কেউ কৃষিকাজ করত, না হয় গিয়ের কাজ, না হয় কেউ দিনমজুর, কিন্তু মেয়েটা লেখাপড়ায় খুবই ভালো ছিল। না জানি তার ফিউচার কতটা ব্রাইট হতো। আমাদের জন্য হয়তোবা সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারত। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই দার্সি এবং পুষ্পা গ্রামের লোকদের থেকে লুকিয়ে তারা ঘুরতে বের হয়। এরপর তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। আর এখান থেকে পুষ্পার দার্সিকে অনেক ভালো লাগতে শুরু করে। দার্সি তো আগে থেকেই পুষ্পাকে অনেক ভালোবাসতো। এক পর্যায়ে দার্সি পুষ্পাকে বলে দেয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। পুষ্পা একটি মুচকি হাসি দিয়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। আসলে এই কয়দিনে পুষ্পা দার্সিকে খুবই ভালোবেসে ফেলেছে। দার্সি আর পুষ্পা চিন্তা করে এই সম্পর্কের কথা তারা চেয়ারম্যানকে জানিয়ে দেবে যে তারা দুজনে বিয়ে করতে চায়। তারা আরও বলবে তারা দুজন মিলে সুন্দর একটা সংসার শুরু করতে চায়। এরকমের জীবনে পুষ্পা আর তাকে রাখতে চায় না। তখন দার্সির বন্ধু চিঠি তাদেরকে নিষেধ করে। সে বলে, এসব কথা শুনলে চেয়ারম্যান তোকে ছাড়বে না। তুই জানিস না কয়েকদিন আগে সে একজন লোককে মেরে ফেলেছে। সে কেমন লোক তোমরা তো ভালো করেই জানো। আর এগুলো শোনার পর তোমাদের সাথে কি করবে এর কোনো ঠিক নেই। কিন্তু দার্সি তার কোনো কথাই শোনে না। দার্সি বলে, আমি ছোটবেলা থেকে তার কাছে বড় হয়েছি। সে এমনটা আমার সাথে কখনোই করতে পারবে না। এরপর পুষ্পা এবং দার্সি দুজন মিলে শিবাইয়ার কাছে যায়। তারা সেখানে গিয়ে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেয় আর বলে, মালিক, আমরা বিয়ে করতে চাই। আমরা দুজন মিলে একটা নতুন সংসার শুরু করতে চাই। চেয়ারম্যান তাদেরকে বলে, আচ্ছা তোমরা বিয়ে করে নাও। কিন্তু তার কথা শেষে একটা এক্সপ্রেশন দেখে বোঝা যায় এর মধ্যে কোনো না কোনো গন্ডগোল তো অবশ্যই আছে। এরপর দার্সি, চিঠি আর পুষ্পা শহরে গিয়ে তাদের বিয়ের জন্য কেনাকাটা করে। তাদের কেনাকাটা শেষ করে তারা গ্রামে এসে দেখে লাক্ষ্মী সহ গ্রামের অনেক লোকজন চেয়ারম্যানকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর সেখানে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে তা হলো লাক্ষ্মীর ইজ্জতের উপর ছুরি হাত দিয়েছে এবং তাকে সে অপবিত্র করে ফেলেছে। শিবাইয়া এটি তার মা বাবা সহ সকল গ্রামের মানুষের সামনে উল্লেখ করে। এরপর লাক্ষ্মীর বাবা মা বলে, এখন আমার মেয়ের কি হবে? কে আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়ে তো কলঙ্কিত হয়ে গেল। সেখানে শিবাইয়া দার্সিকে বলে, লাক্ষ্মীকে তোমার বিয়ে করতে হবে। সে যেহেতু তার মালিককে খুবই ভালোবাসে, তাই তার কথা সে অমান্য করতে পারে না। এক পর্যায়ে সে তার কথায় রাজি হয়ে লাক্ষ্মীকে বিয়ে করে নেয়। এটা দেখে পুষ্পা অনেক কষ্ট পায়, তাই সে আবারও তার সেই আগের জীবনে ফিরে যায়। এদিকে দার্সি কোনোভাবে লাক্ষ্মীর সাথে সংসার করতে শুরু করে। দার্সি সবসময় মদের নেশায় ডুবে থাকতো আর বাড়িতে সে সবসময় নেশাগ্রস্ত অবস্থায় ফিরে আসতো। দিনের পর দিন সে এইভাবে করে চলছিল। দার্সি একদিন অনেকজন লোকের সাথে বসে নেশা করছিল আর তখন সেখানে সুরিও চলে আসে। সুরি সেখানে লাক্ষ্মীকে নিয়ে দার্সির সাথে অনেক আজেবাজে কথা বলতে শুরু করে। তখন সুরি এবং দার্সির মধ্যে একটা গন্ডগোল বেঁধে যায়। এরপর দার্সি নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। তখন লাক্ষ্মী তাকে বলে, আমি তোমাকে ইচ্ছে করে বিয়ে করতে চাইনি। আসলে আমি যেই বাড়িতে কাজ করতাম সেই বাড়িতে একটা ছেলে আমাকে ভুল বুঝিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে যায়। আর সেখানে শিবাইয়ার লোক সুরি চলে আসে আর তারা সবাই মিলে আমার সাথে নোংরা কাজ করে। আর এটা শিবাইয়া সবার মধ্যে জানিয়ে দেয়, আমি অন্য মেয়েগুলোর মতো না যে আমি আত্মহত্যা করে নিব। তাই আমি তোমার সাথে এই বিয়েটা মেনে নিয়েছি। এখন আমাদের দুজনকে এই নির্মম নিয়তি মেনেই বাঁচতে হবে। আর আমাদের এখন কিছুরই করার নেই। এর পরের দিন সকালবেলা দেখানো হয় দার্সি পুরোপুরি ঠিক হয়ে গেছে। সে এখন আর নেশা করছে না। তারা দুজন মিলে খুব ভালোভাবে জীবনযাপন শুরু করছে। দার্সি এবং লাক্ষ্মী হয়তোবা তাদের জীবনকে নতুন একটা সুযোগ দিয়েছে। কিন্তু হঠাৎ করে দার্সি একদিন চিট্টিকে বলে সে পুষ্পার সাথে আবার একবার দেখা করতে চায়। চিট্টি তাকে বলে, তুই এত সুন্দর একটা জীবনযাপন করতে শুরু করেছিস, এখন কেন আবার পুষ্পার সাথে দেখা করতে চাস? তখন দার্সি বলে, পুষ্পাকে তো আমি প্রথমে ভালোবেসেছিলাম, তাকে আমি কি করে ভুলে যেতে পারি? চিট্টি তাকে বলে, পুষ্পাকে তোর ভুলে যাওয়াই উচিত। আর সেদিন রাতে পুষ্পার সাথে দেখা করার জন্য শিবাইয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় দার্সি। আসলে জানতো না এই বেরিয়ে যাওয়াটাই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। দার্সি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। দুটি লোক একটি মেয়ের উপর নির্যাতন করছিল। এরপর দার্সি মেয়েটিকে বাঁচাতে গেলে তাদের সাথে দুজন লোকের হাতাহাতি হয়। তখন দার্সি একজন লোককে আহত করে দেয় এবং তার একটি হাত কেটে ফেলে। মারামারির এক পর্যায়ে তারা একটু সুযোগ পেয়ে দার্সির মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। অন্যদিকে যে মেয়েটা রয়েছে তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে তাকেও মেরে ফেলে। পরের দিন সকালে গ্রামবাসী এসে দেখে দার্সির হাতে কুড়াল আর মেয়েটি মৃত অবস্থায় সেখানে পড়ে আছে। গ্রামের সবাই ভেবে নেয় দার্সি হয়তোবা এই মেয়েটাকে খুন করেছে।
এরপর সেখানে পুলিশ এসে গ্রামের সবার কথা শুনে দার্শিকে ধরে নিয়ে যায়, কিন্তু কেউ এটা ক্লিয়ার করে না যে দার্শি এই খুনটা করেনি। এরপর সেখানে লাক্ষ্মীও আসে এবং পুলিশের গাড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকে, যে গাড়িতে করে তার স্বামীকে নিয়ে যাওয়া হচ্ছে। লাক্ষ্মী দৌড়ে এসে তার স্বামীকে হাত ধরে বলে, আমি মা হতে যাচ্ছি। সে পুলিশকে বলে, আমার স্বামী নির্দোষ, আমার স্বামীকে ছেড়ে দিন। কিন্তু তার কোনো কথাই শোনে না। দার্শিকে তারা ধরে সোজা থানায় নিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, 7 বছর পরে দেখানো হয়। 7 বছরের সাজা শেষ করে দার্শি জেল থেকে বের হয়। আসার পর সে যখন বাড়িতে প্রবেশ করে তখন সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। আর এই বাচ্চা মেয়েটি ছিল মূলত দার্শির মেয়ে। দার্শির মেয়ে তাকে প্রথম দেখতে পেয়ে চিনতে পারেনি, কারণ জন্মের পর তার বাবাকে সে দেখেনি। দার্শির মেয়ে তাকে দেখে একটু ভয় পেত, কিন্তু আস্তে আস্তে তার বাবার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর সেখানে চিট্টি চলে আসে দার্শির সাথে দেখা করতে। চিট্টি দার্শিকে বলে, তুমি গ্রামে ফিরে এসেছো শুনে আমি আর তোমার সাথে দেখা না করে থাকতে পারিনি, তাই সোজা তোমার কাছে চলে এসেছি। এরপর দার্শি এবং চিট্টির মধ্যে একটা কথা হয়, যেটা একটু অদ্ভুত টাইপের ছিল। যেমন দার্শি চিট্টিকে বলে, আমি যখন রিলিজ পেয়ে গ্রামের দিকে ফিরে আসছিলাম তখন 3জন লোক আমার উপর হামলা করছিল। সবার মুখ বাঁধা থাকার কারণে আমি তাদেরকে চিনতে পারিনি। যাদের মধ্যে একজনের ছিল হাত কাটা, কিন্তু তারা আমার উপর কেনই বা হামলা করেছে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আমাদেরকে তাদের খুঁজে বের করতে হবে। চিট্টি বিষয়টা শুনে অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় দার্শি শিবাইয়ার সাথে দেখা করতে এসেছে। তখন শিবাইয়া দার্শিকে বলে, আমি তোমাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাকে কোনো না কোনো বাহানা দিয়ে তোমার থেকে দূরে পাঠিয়ে দিত। যাই হোক, তুমি যখন ছাড়া পেয়েছো ভালোই হয়েছে। চিট্টি রাতে দার্শির সাথে দেখা করতে এসেছে। দার্শি এবং তার পুরো পার তখন ঘুমাচ্ছিল। ঘুম ভাঙলে দার্শি তার মেয়েকে কোথাও দেখতে পায় না। এরপর দার্শি আর চিট্টি মিলে তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা খুঁজতে খুঁজতে দুজন দুদিকে চলে যায়। চিট্টি দার্শির মেয়েকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় চলে আসে, আর সে সেই হাত কাটা লোকটিকে দেখতে পায়, যার কথা দার্শি কিছুদিন আগে তাকে বলেছিল। চিট্টির লোকটির পিছু পিছু করতে করতে শিবাইয়ের বাড়িতে চলে আসে। এরপর আমরা এখানে এসে জানতে পারি ওই হাত কাটা লোকটি অন্য কেউ নয়, আসলে এই লোকটি হচ্ছে শিবাইয়ার খাস লোক ছুরি। তোমাদের কি মনে আছে, ছুরিকে আমরা আগেও দেখেছি। যাই হোক, এরপর চিট্টি বাসার দিকে যাবে দার্শিকে সবকিছু বলতে। তখনই সে জানালার পাশ দিয়ে দেখতে পায় একটা মেয়ে কান্না করছে, আর মেয়েটিকে শিবাইয়া খুবই অত্যাচার করছে। এরপর চিট্টি যখন এইসব দেখে পালাতে যাবে তখনই সে শিবাইয়ার হাতে ধরা পড়ে যায়। এরপর শিবাইয়ার লোকেরা তাকে ধরে নিয়ে তার কাছে নিয়ে যায়। শিবাইয়ার লোকেরা চিট্টিকে সেখানেই মেরে ফেলে, আর তারা দার্শির বন্ধু চিট্টিকে তখন মেরে সেখানেই মাটি চাপা দিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় মেয়েটি এত অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে এসে আত্মহত্যা করতে যায়। তখনই দার্শি সেখানে চলে আসে এবং মেয়েটিকে বাঁচিয়ে নেয়, আর মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি এমন হয়েছে, তুমি এর জন্য এমন আত্মহত্যার পথ বেছে নিয়েছো? এরপর মেয়েটা যা বলে দার্শি তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মেয়ে বলে, আমরা তো মেয়েরা নিজের মায়ের সামনে কাপড় খুলতে লজ্জা পাই, আর সেখানে একজন অপরিচিত ব্যক্তি আমাকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের খারাপ খারাপ গল্প শোনাতে থাকে। এরপর আমার জামা কাপড় খুলে আমার সাথে বারবার ঘনিষ্ঠ হতো। আর এই লোকটা অন্য কেউ ছিল না, বরঞ্চ এই লোকটা ছিল আমাদের গ্রামের চেয়ারম্যান শিবাইয়া। এরপর শিবাইয়ার এই জঘন্য কাজ করানোর পরে তার যত ঘনিষ্ঠ মানুষ ছিল তাদের দিয়ে এই কাজ করাতো। তাদেরকে দিয়ে আমার উপর অমানবিক নির্যাতন করা হতো। ওই লোকগুলোর কাছে বয়স কোনো ম্যাটার করে না। মেয়েরা যত কম বয়সে হবে নির্যাতনের মাত্রা তারা বেশি করতে থাকে। আমাদের গ্রামে যে এত এত মেয়ে আত্মহত্যা করেছে এর পেছনে কেবলমাত্র আমাদের ওই চেয়ারম্যানেরই হাত ছিল। দার্শির কাছে শিবাইয়া ছিল ভগবানের মতো। মেয়েটির মুখে এসব কথা শুনে শিবাইয়া যেন শকড হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যাকে কিনা সে ভগবানের জায়গায় রেখেছিল সে এতটা নোংরা আর জঘন্য কাজ করতে পারে। এরপর সেই মেয়েটাকে দার্শি সুরির কাছে নিয়ে যায়, যেখানে তারা প্রথম সব মেয়েদের এনে আটকে রাখতো। আর সেখানে গিয়ে দার্শি তার মেয়েকে দেখতে পায়। সে যখনই তার মেয়েকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে চলে যাবে তখনই সুরিকে সেখানে দেখতে পায়। সুরির উপর দার্শির এতটাই ক্ষোভ তৈরি হয় যে তাদের মধ্যে এক পর্যায়ে মারামারি লেগে যায়, এবং এক পর্যায়ে দার্শি সুরিকে এমনভাবে আঘাত করে যে সে সেখানেই মারা যায়। এরপর দার্শি যে মেয়েটিকে উদ্ধার করেছিল এবং তার মেয়েকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে দার্শি তার মেয়েকে এমনভাবে রেখে দেয় যেন তার স্ত্রী কিছুই বুঝতে না পারে। সে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেন সেখানে কিছুই হয়নি। পরের দিন সকালে দার্শি তার স্ত্রীকে বলে, আমাদের মেয়ের তো আজকে জন্মদিন, আমি আমার মেয়ের জন্য নতুন কিছু জামা এবং নতুন কিছু খেলনা নিয়ে আসি, আর যতক্ষণ পর্যন্ত আমি বাড়ি না ফিরছি তোমরা তোমাদের খেয়াল রেখো। দেখা যায় দার্শি ধারালো একটা অস্ত্র নিয়ে শিবাইয়ার বাড়ির দিকে যাচ্ছে, আর তাকে মারার জন্য একটা সুযোগ খুঁজতে থাকে, কিন্তু সে কোনোভাবেই এই সুযোগটা পাচ্ছিল না। তখন সে কাজ শেষ করে বলে, মালিক,
আমি আমার মেয়ের জন্য নতুন কিছু জামা কাপড় কিনতে চাই, তাই আমার বেশ কিছু টাকার দরকার। এরপর তার মালিক দাসীকে কিছু টাকা দিয়ে দেয়। এরপর দাসী সেখান থেকে বেরিয়ে পড়ে এবং কিছু কেনাকাটা করে সে পুষ্পার সাথে দেখা করে। সে পুষ্পাকে বলে, তুমি এখনো এমন কাজ করছো কেন? তখন পুষ্পা বলে, আমি আমার কাজকে ভালোবাসি। দাসী বলে, তুমি এখনো নতুন করে জীবনযাপন শুরু করছো না কেন? আসলে পুষ্পা তাকে দেখাতে চাচ্ছিল সে অনেক খুশি রয়েছে, সে আগের থেকে অনেক ভালো রয়েছে, কিন্তু ভিতরে ভিতরে সে যে কতটা অসুখী এটা সে দাসীকে কোনোভাবেই বুঝতে দেয় না। দাসী তাকে আবার বলে, তুমি এখান থেকে চলে যাও এবং নিজের জীবনটা সুন্দর করে শুরু করো। পুষ্পা তখন বলে, হ্যাঁ আমি তো শুরু করতেই চাই, কিন্তু এমন কোনো মানুষ পাই না যে আমাকে আমার মতো করে বুঝবে আর আমাকে অনেক টাকা পয়সা দিয়ে আমার জীবনটা ভরিয়ে দেবে। তোমার খোঁজে যদি এমন কারো সন্ধান থাকে তাহলে তুমি আমাকে জানিও, আর তোমাকে আমি এর বিনিময়ে কিছু টাকা পয়সা উপহার দিব। দাসী তার এসব কথা শুনে তার গালে একটা থাপ্পড় মারে। পুষ্পা উল্টো তাকে একটা থাপ্পড় মারে। পরে তারা দুজন মিলে ঘনিষ্ঠ হয় এবং তাদের একটা ইন্টিমেট দৃশ্য দেখানো হয়। এরপর ইন্টিমেট শেষে দাসী পুষ্পাকে বলে, তুমি ভালো কাউকে দেখে বিয়ে করে নাও, নতুন করে একটা জীবন শুরু করো। তখন পুষ্পা দাসীকে বলে, তুমি কি ভেবেছ এতদিন আমি এখানে কেন ছিলাম? আসলে আমি এতদিন ছিলাম তোমার ওয়াইফ এবং তোমার বাচ্চার জন্য। তোমার মেয়ের মধ্যে আমি সবসময় তোমাকে খুঁজে পাই, যেন ও একদম তোমার মতো হয়েছে। আর আমি মূলত এখানে তোমার বাচ্চা এবং ওয়াইফকে প্রোটেক্ট করার জন্য এতদিন এখানে ছিলাম। তুমি এখান থেকে তোমার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে অন্য কোথাও চলে যাও, তাহলে আমিও এখান থেকে চলে যাব। দার্শি তখন বলে, গ্রামে যে এত মেয়ে মারা যাচ্ছে, আমি কিভাবে এখান থেকে চলে যাই? অন্যায়কারীদের খুঁজে বের করে আমার শাস্তি দিতেই হবে। পুষ্পা তাকে বলে, এসব কিছু ভেবে কোনো লাভ নেই, কারণ তারা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। তুমি যদি শিবায়ার সাথে ঝামেলা করতে যাও তাহলে তোমাকে ওরা ছাড় দিবে না। আসলে পুষ্পা ও শিবায়ার আসল রূপটা জানতো। পুষ্পা শুধুমাত্র দাসীর পরিবারের জন্য এতদিন এখানে রয়ে গিয়েছিল, যাতে করে ওরা ওদের কোনো ক্ষতি করতে না পারে। যাই হোক, এরপরে দেখানো হয় দাসীর ওয়াইফ এবং তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে। আর অন্যদিকে দেখানো হয় দাসী সেখানে পৌঁছে যায়। আসলে দাসী শিবায়ার মারার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু উল্টো শিবায়ার লোকেরা তাকে এমনভাবে মারধর করে যে তাকে তারা সেখানেই মেরে ফেলে। কিছুক্ষণ পর দেখা যায় শিবাইয়া দাসীর বাড়িতে আসে এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, দাসী কি এখনও বাড়িতে ফেরেনি? তখন তার স্ত্রী বলে, না, সে এখনও বাড়িতে ফেরেনি। শিবাইয়া তখন বলে, আমি তো রাস্তায় তাকে নামিয়ে দিয়েছিলাম, আর এতক্ষণে তো তার বাড়িতে চলে আসারও কথা। শিবাইয়া যখন তাদের বাড়িতে আসে তখন দাসীর স্ত্রী মাছ রান্না করছিল। শিবাইয়া বলে, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেওয়া যাবে? বন্ধুরা, চিন্তা করো কি একটা সাংঘাতিক ব্যাপার, যেখানে সে কিনা তার স্বামীকে মেরে ফেলেছে, সে আবার সেই বাড়িতেই খাবার চাচ্ছে। চিন্তা করো কী ধরনের জঘন্য মানুষ এই লোকটা। এরপর শিবাইয়া সেখান থেকে খাবার খেয়ে চলে যায়। যাবার সময় তার ফোনে একটা কল আসে। ফোনের ওই পাশ থেকে বলে দাসীকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় শিবাইয়া পুষ্পার সাথে দেখা করতে আসে এবং তাকে দাসীর মৃত্যুর খবরটা জানায়। পুষ্পা দাসীর মৃত্যুর খবরটা শুনে একদম কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে পুষ্পা দাসীর পরিবারের সাথে দেখা করতে যায়। এখানে তার পরিবার আদৌ কিন্তু জানে না যে দাসী আর বেঁচে নেই। এরপর পুষ্পা তার স্ত্রীকে গিয়ে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে পুষ্পা শিবাইয়ার বাড়িতে যায় আর সে দাসীর কথা আবারও তার কাছে জিজ্ঞেস করে। শিবাইয়া বলে, আমি তাকে শহরে যেতে দেখেছিলাম এবং যাওয়ার সময় আমি তাকে বেশ কিছু টাকাও দিয়েছিলাম। তোমরা একদমই টেনশন করো না, সে কিছুক্ষণের মধ্যে হয়তোবা ফিরে আসবে। দেখো হয়তোবা কোথাও বা মদ খেয়ে পড়ে আছে। এর থেকে তোমরা এত টেনশন না করে বাড়িতে চলে যাও। আর হ্যাঁ, শোনো, তোমার হাতের মাছের ঝোলটা কিন্তু সেদিন খুব মজা হয়েছিল, তাই আজকে আমি তোমার বাড়িতে মাছের ঝোল খেতে যাব। তারপর দাসীর স্ত্রী আর বাচ্চা সেখান থেকে চলে আসে। এরপর সন্ধ্যা হলে শিবাইয়া এবং তার সব লোকেরা দাসীর বাড়িতে চলে আসে খাওয়ার জন্য। দাসীর স্ত্রী তাদেরকে খুব সুন্দর করে খাবার পরিবেশন করে। খাবার খাওয়ার পরেই এক এক করে সবাই অজ্ঞান হয়ে যায়। ভেতর থেকে তখন সেখানে পুষ্পা চলে আসে। খুব একটা ধারালো অস্ত্র নিয়ে শিবাইয়া সহ সেখানে থাকা সকল দানবকে সে এক এক করে মারতে থাকে। পুষ্পা তাদেরকে একটা করুণ এবং উপযুক্ত শাস্তি দেয়, যেটা তাদের জন্য একদমই প্রাপ্য ছিল। পরের দিন সকালে পুষ্পা এবং দাসীর স্ত্রী আর তার বাচ্চা গ্রাম ছেড়ে যাওয়ার জন্য রওনা হয়। যাওয়ার আগে পুষ্পা পুলিশকে একটি ইনফরমেশন দিয়ে যায় যে শিবাইয়ার বাড়িতে যে উঠান আছে, আপনারা দয়া করে সেখানে একটু ঘোরাঘুরি করবেন, সেখানে আপনারা কিছু না কিছু তো একটা অবশ্যই পাবেন। পুলিশ তার কথা মতো শিবাইয়ার উঠান খুঁড়ে দেখতে পায় সেখানে অনেক মানুষের কঙ্কাল রয়েছে। এগুলো দেখে তো গ্রামের সবাই অবাক হয়ে যায়। গ্রামবাসীদের এভাবে মেরে মাটির নিচে পুঁতে রাখতো ওই কালপিট শিবাইয়া। আর এসব দেখে গ্রামবাসী বুঝতে পারে যে শিবাইয়া কতটা জঘন্য এবং খারাপ লোক ছিল। তখন গ্রামবাসী একদম ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে যায় যে এসব জঘন্য কাজের পিছনে কে ছিল।
এরপর দেখা যায় পুষ্পা এবং দাসীর স্ত্রী তার মেয়েকে নিয়ে গ্রাম থেকে চলে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। গ্রামের সকল মানুষ এখন থেকে সুখ শান্তিতে বসবাস করতে শুরু করেছে, কারণ শিবায়ার মতো মানুষ আর এখন এই গ্রামে নেই। তো বন্ধুরা, আজকের সিরিজের এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবে। তো দেখা হবে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।